সুপ্রভাতম ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনায় ব্যস্ত আছো। আজ আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব সমাস এর বিষয়ে। যেমন সমাস তোমরা পড়ে এসেছো ক্লাস 12 থেকে, সেই সেম সমাস, এই সমস্ত সমাসগুলো এখানে আমরা একটু বিস্তৃতভাবে আলোচনা করব। আশা করি আলোচনা সমাস বোঝার জন্য, এই আলোচনাটি সমাস বোঝার জন্য তোমাদের সহায়ক হবে। প্রথমেই আমরা জেনে নিব সমাস কাকে বলি। সমাসের বা সমাস এই যে শব্দ, এর বিশ্লেষণ করে বলা হয়েছে সমসনম অনেকেষাং পদানাম একপদী ভবনম সমাসঃ। কি বলা হয়েছে? সমসনম অনেকেষাং পদানাম একপদী ভবনম সমাসঃ। অর্থাৎ পরস্পর সম্বন্ধিত দুই বা বহু পদের সংক্ষেপীকরণ বা একপদী ভাগকে সমাস বলে। উদাহরণ: রাজপুরুষ, রাজ্ঞঃ পুরুষ, রাজপুরুষ। এই রাজ্ঞঃ পুরুষ, এই যে দুইটি পদ ছিল, একে মিলিয়ে এক পদে আমরা প্রকাশ করলাম কি? রাজপুরুষ। তো এর দ্বারা কি হলো না, রাজ্ঞঃ পুরুষ এই যে বাক্যটি ছিল, এটা সংক্ষেপ হয়ে গেল। সংক্ষেপীকরণের বা একপদীকরণের এই প্রক্রিয়াকেই সমাস বলা হয়। তখন আমরা আলোচনা করব এই সমাস কত প্রকার। সমাস কত প্রকার? পাণিনির মতে সমাস 4 প্রকার, যথা অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি ও দ্বন্দ্ব। পাণিনি সমাসকে এভাবে 4 প্রকার বিভক্ত করেছেন। কিন্তু তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো সমাস 6 প্রকার। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আরো 2 প্রকার কোথায় গেল? এই যে কর্মধারয় এবং দিগ্গু সমাস, এই কর্মধারয় এবং দিগ্গু তৎপুরুষের অন্তর্গত বলে বলেছেন পাণিনি। তাই পাণিনি প্রথমে সমাসকে 4 ভাগে বিভক্ত করলেও তৎপুরুষ অন্তর্গত কর্মধারয় এবং দিগ্গু সমাসকে মিলে সমাস সর্বমোট 6 প্রকার হলো। সেগুলো কি কি? আবার বলছি: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, কর্মধারয় এবং দিগ্গু। এই হলো মোটামুটি তোমার সমাসের প্রকারভেদ। এরপরে আমরা এই প্রত্যেক সমাসকে বোঝার আগেই কিছু মুখ্য জানার বিষয় রয়েছে। সমাসের সম্বন্ধে কিছু মুখ্য জানার বিষয় রয়েছে। যেমন প্রথমেই সমস্যমান পদ, দ্বিতীয় পূর্বপদ, উত্তর পদ, তৃতীয় সমস্ত পদ, চতুর্থ বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বা সমাস বাক্য। এই 4টি মুখ্য বিষয় জানার আমার দরকার আগে সমাস পড়ার আগে। তাহলে এক একটা করে আমরা আলোচনা করি। প্রথমেই সমস্যমান পদ। কাকে সমস্যমান পদ বলা হবে সমাসে? না, পরস্পর সম্বন্ধিত যে 2 বা ততোধিক পদের সমাস হয়, সেই সমস্ত পদ সমূহকে সমস্যমান পদ বলে। অর্থাৎ 2 বা ততোধিক পদ এর যে সংক্ষেপীকরণ হয়, যে 2 বা ততোধিক পদের সংক্ষেপীকরণ হয়, সেই 2 বা ততোধিক পদকেই সমস্যমান পদ বলা হয়। যেমন রাজ্ঞঃ পুরুষ, এর সমাস কি হলো? সমস্ত পদ কি হলো? রাজপুরুষ। তাহলে রাজ্ঞঃ পুরুষ, এই 2টি পদ হলো সমস্যমান পদ। তারপরে হলো এই সমস্যমান পদের মধ্যে
পূর্বপদ এবং উত্তরপদ। এখানে বোঝার কিছু কঠিনতা নাই। যেটা পূর্বে থাকে, আগে থাকে, প্রথমে থাকে তাকে পূর্বপদ, যেটা পরে থাকে তাকে উত্তরপদ বলা হয়। তৃতীয়, সমস্ত পদ। পূর্বপদ ও উত্তরপদের একই ভাব দ্বারা যে পদ নিষ্পন্ন হয় তাকেই সমস্ত পদ বলা হয়। যেমন রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞ হইল পূর্বপদ, পুরুষ হইল উত্তরপদ। এই পূর্ব এবং উত্তরপদে দুটাকেই বলা হয় সমস্যমান পদ। এই সমস্যমান পদের সমস্ত পদ হল কি রাজপুরুষ, অর্থাৎ সংক্ষেপীকরণের পরে যে পদ নিষ্পন্ন হয় তাকেই বলা হয় সমস্ত পদ। চতুর্থ রয়েছে বিগ্রহ বাক্য, বা তাকে বলা হয় ব্যাস বাক্য, বা তাকে বলা হয় সমাস বাক্য। যে বাক্য দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশিত হয় তাকে বিগ্রহ বাক্য অথবা ব্যাস বাক্য অথবা সমাস বাক্য বলা হয়। তাহলে সমাস পড়ার আগে আমরা চারটি মুখ্য পাঠ্যবিন্দু আমরা জানিয়ে নিলাম। সেগুলো হলো সমস্যমান পদ, উত্তরপদ, পূর্বপদ, সমস্ত পদ এবং বিগ্রহ বাক্য। এখন আমরা সমাসের বিষয়ে জানব, এবং সমাসের বিষয়ে জানার আগে আমি এখানে এমন একটি শ্লোক, ছোট্ট শ্লোক আলোচনা করব, যে শ্লোকটি যদি তোমরা মনে রাখো তাহলে সমাস চেনার জন্য কোনো কঠিনতা হবে না, কোনো কাঠিন্য, কোনো কষ্ট হবে না তোমাদের। শ্লোকটি সবাই মনে রাখতে চেষ্টা করো। আমি বলছি শ্লোকটি। সে শ্লোকটি কি আছে? পূর্বে অব্যয়ে অব্যয়ী ভাব অম আদৌ তৎপুরুষঃ স্মৃতঃ চকার বহুলো দ্বন্দ্বঃ সংখ্যা পূর্বো দ্বিগু স্মৃতঃ यस्य येन बहुब्रीहि स चासौ कर्मधारय इति किंचित समासानां সন্নাম লক্ষণম ईरितम। এই যে দুই লাইন বা এই যে চার লাইন আছে, ছোট ছোট চার লাইন, এই ছোট ছোট চার লাইন যদি তোমরা মনে রাখতে পারো, বেসিক সমাসের যে বেসিক আইডিয়া তোমার হয়ে যাবে, এবং তোমরা সমাস কোন কোন জায়গায় কি সমাস হয়েছে বোঝার জন্য একটু সহজ সহায়ক হবে এই শ্লোকটি। শ্লোকটিকে আমি বুঝাচ্ছি, দেখো। প্রথমে বলা হচ্ছে পূর্বে অব্যয়ে অব্যয়ী ভাব। সমাসের নাম কি? অব্যয় ভাব। এই অব্যয় ভাব সমাস কোথায় হবে না, পূর্বে অর্থাৎ প্রথমে যদি অব্যয় পদ থাকে, প্রথমে যদি কে থাকে? অব্যয় পদ থাকে, তাহলে কি হবে? অব্যয় ভাব সমাস হবে। যেমন উদাহরণ, উপগঙ্গম। এই উপগঙ্গম পদে প্রথমে রয়েছে উপ, তারপরে গঙ্গ, গঙ্গম। উপ একটি অব্যয় পদ, যেহেতু অব্যয় পদ পূর্বে রয়েছে, উপ অব্যয় পদ পূর্বে রয়েছে, তাহলে উপগঙ্গে বা উপগঙ্গ শব্দে বা উপগঙ্গ পদে কি সমাস হবে? অব্যয় ভাব সমাস হবে। অতএব অব্যয় ভাব সমাস কোথায় হবে না, যেখানে পূর্বে অব্যয় পদ থাকে তাকেই বলা হয় অব্যয় ভাব সমাস। তারপর হলো অম আদৌ তৎপুরুষঃ স্মৃত, অর্থাৎ তৎপুরুষ সমাস। কখন তৎপুরুষ সমাস হবে না, অম আদৌ। অম অর্থাৎ এখানে বিভক্তি। বিভক্তি যদি আদিতে অর্থাৎ প্রথমে থাকে তাহলে কি হবে? তৎপুরুষ সমাস হবে। তোমরা জানো তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, বিভক্তি যতটা ততটা তৎপুরুষ হবে। তাহলে সেই বিভক্তিগুলো যদি প্রথমে থাকে কোন সমস্ত পদের, তাহলে সেখানে তৎপুরুষ সমাস হবে। যেমন এক্সাম্পল, চৌরভয়ম। চৌরভয় হলো সমস্ত পদ, তার বিগ্রহ বাক্য কি? চৌরাত ভয়ম চৌরভয়ম। চৌরাত বালকাত, এখানে পঞ্চম বিভক্তি রয়েছে,
তাহলে এখানে যেহেতু বিভক্তি আগে প্রথমেই রয়েছে, সেই জন্য চৌরাত ভয়ম চৌর ভয়ম পঞ্চমী তৎপুরুষ হবে। তাহলে এভাবে আমরা জানলাম তৎপুরুষ সমাস হওয়ার জন্য বিভক্তি লাগে এবং বিভক্তি সেখানে প্রথমে থাকতে লাগে, অতএব সেখানে তৎপুরুষ সমাস হবে। যেমন দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। যতটা বিভক্তি ততটা তৎপুরুষ সমাস। এই হলো সামান্য তৎপুরুষ সমাসের বিষয়। তারপরে লাইন আছে চকার বহুল দ্বন্দ্ব। এখানে বুঝাচ্ছেন দ্বন্দ্ব সমাস। কোথায় হবে দ্বন্দ্ব সমাস? না চকার বহুল, চ সংস্কৃতের চ এর অর্থ বাংলায় এবং। এই চকার যদি বহুল বারবার থাকে তাহলে সেখানে কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। হ্যাঁ, রাম চ শ্যাম চ গোপাল চ রাম শ্যাম গোপালাহা। এখানে চ তিনবার উচ্চারণ, বহুল একাধিকবার থাকলো, অতএব এখানে কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস। তাহলে যেখানে চ একাধিকবার থাকে সেখানে কি হবে? দ্বন্দ্ব সমাস। তারপরে সংখ্যা পূর্ব দ্বিগুস্মৃত। পূর্বে যদি সংখ্যা থাকে, এক দুই ত্রিণী চত্বারি, 1 2 3 4 এভাবে যদি সংখ্যা থাকে তাহলে কি সমাস হবে? না দ্বিগু সমাস হবে। সংখ্যা যদি থাকে তাহলে কি হবে? দ্বিগু সমাস হবে। দ্বিগু সমাস যেমন ত্রয়াণাম লোকানাম সমাহার ত্রিলোকনাথ। এখানে ত্রয়াণাম তিনটি লোকের সমাহার, ত্রিলোকনাথ ত্রি অর্থাৎ 3 সংখ্যা রয়েছে। তাহলে সংখ্যা ত্রি পূর্বে রয়েছে, অতএব এখানে কি হবে? ত্রিলোকনাথ দ্বিগু সমাস হবে। তাহলে দ্বিগু সমাস হওয়ার জন্য সামান্যত পূর্বে, সমস্ত পদের পূর্বে কি থাকতে লাগবে? আর সংখ্যাবাচক শব্দ 1 2 3 4 এভাবে থাকতে লাগে। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক পদ যদি পূর্বে থাকে, সমস্ত পদের পূর্বে থাকে অর্থাৎ প্রথমে থাকে, তাহলে কি হবে? দ্বিগু সমাস হবে। তারপরে আসি আমরা বহুব্রী। বহুব্রী নিয়ে তিনি কি বলছেন? যস্য জেন বহুব্রী। যেখানে যস্য জেন, যস্মাৎ, যে সে, যার তার, যার দ্বারা তার দ্বারা, যাকে তাকে, এভাবে যদি উল্লেখ থাকে তাহলে কি হবে? বহুব্রী সমাস হবে। পীতম অম্বরম যস্য স। পীতম অম্বরম যার সে পীতাম্বর। এখানে যস্য স রয়েছে, অতএব বহুব্রী সমাস। অর্থাৎ যস্য স যেখানে থাকবো সামান্য তো সেটা বহুব্রী হয়। নেক্সট হচ্ছে কর্মধারায়। কি বলছেন তিনি? সচাসৌ কর্মধারয়। যেমন মহাপণ্ডিত, এর বিগ্রহ বাক্য কি হবে? মহান চাসৌ পণ্ডিত চেতি। মহান পণ্ডিত বলে। তাহলে চ অসৌ যেখানে থাকবো সেখানে কি হবে? কর্মধারয় সমাস হবে, যেমন মহাপণ্ডিত। এভাবে আমরা দেখলাম। তারপরের লাইনে তিনি বলছেন ইতি কিঞ্চিত সমাসানাম সন্নাম লক্ষণম ঈরিতম। এভাবে 6টি সমাসের সংক্ষিপ্ত লক্ষণ উল্লেখ করা হলো। তাহলে দেখলাম আমরা এই শ্লোকটি যদি আমরা মনে রাখতে পারি বা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সমাস চেনার জন্য সামান্য কঠিনতা হবে না। বিশেষ সমাসগুলো রয়েছে, কিন্তু সামান্যভাবে সমাস চেনার জন্য তোমাদের বিশেষ কাঠিন্য, বিশেষ কঠিনতা হবে না। তাই শ্লোকটি আমি আবার আবৃত্তি করছি, ভালোভাবে তোমরা মনে রাখতে চেষ্টা করো। পূর্বে অব্যয়ে অব্যয়ী ভাব अम आदौ तत्पुरुषः स्मृतः। प्रथम लाइन से द्वितीय लाइन चकार बहुलो द्वंद्वः संख्या पूर्वो दिगुस्मृत। द्वितीय लाइन से तृतीय जस्य जेन बहुब्रीहि स चासौ कर्मधारय। तृतीय लाइन से इति किंचित समासानां सन्नां लक्षणम ईरितम। चतुर्थ लाइन से এভাবে এই শ্লোকটি তোমরা যদি মনে রাখো তাহলে সমাসের জন্য বিশেষ কঠিনতা হবে না। এখন আমরা এই 6টি সমাস এক একটা করে আলোচনা করব।
যেমন প্রথমেই আমরা দেখি অব্যয়ীভাব সমাস। প্রথমে আমরা কি দেখব? অব্যয়ীভাব সমাস। পূর্ব পদ প্রধান অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসের লক্ষণ কি বলা হয়েছে? পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। অর্থাৎ যে সমাসে পূর্ব পদের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। পুনশ্চ অব্যয় পদের সঙ্গে সুবন্ত পদের সমাসকে অব্যয়ীভাব সমাস বলে। এই অব্যয়ীভাব সমাসের প্রথমেই একটি সূত্র রয়েছে। বস্তুত সূত্রগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, পরীক্ষায় তোমাদের শুধু উদাহরণ আসবে, কিন্তু বোঝার জন্য একটু মনে রাখতে পারো। কি বলা হয়েছে না, অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধি অর্থাভাব প্রত্যয় असंप्रति शब्द प्रादुर्भाव पश्चात यथा आनुपूर्व्य योगपद्य सादृश्य संपत्ति साकल्य अंतवचनेषु। दीर्घ लाइन আছে, ঠিক আছে, চেষ্টা করো মনে রাখতে। অর্থাৎ বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধি অর্থাভাব অত্যয় असंप्रति शब्द प्रादुर्भाव पश्चात यथा आनुपूर्व्य यौगपद्य सादृश्य संपत्ति साकल्य एवं अंतवचन पद समूहेर संगे अव्ययीभाव समास হয়। এই যে পদগুলো আমি বললাম, এই সমস্ত পদের সঙ্গে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। যেমন বিভক্তিকে নিয়ে হরৌ ইতি অধিহরি বা আত্মনি ইতি অধ্যাত্ম। এখানে হরৌ এবং আত্মনি এই জায়গায় বিভক্তির প্রয়োগ রয়েছে, অতএব বিভক্তিকে নিয়ে এটা হলো অব্যয়ীভাব সমাস। তারপর রয়েছে সমীপ, অর্থাৎ নিকট বা কাছে অর্থকে বুঝাচ্ছে। গঙ্গায়া সমীপম উপগঙ্গম, নগরস্য সমীপম উপনগরম, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, বনস্য সমীপম উপবনম। সেভাবে সমৃদ্ধি, সমৃদ্ধি এর উদাহরণ भारतानां समृद्धि सुभारतम, भिक्षाणां समृद्धि सुभिक्षम, मद्राणां समृद्धि सुमद्रम। এভাবে অন্য সমস্ত, যেমন আরেকটি বিশেষ, সব শব্দগুলো আমি এখানে আলোচনা না করে কিছু বিশেষ শব্দগুলো আলোচনা করছি এখানে। যেমন পশ্চাৎ, বিষ্ণুঃ পশ্চাৎ অনুবিষ্ণু, দেবস্য পশ্চাৎ অনুদেবম। এভাবে যে যে শব্দগুলো আমি বললাম সেই সমস্ত শব্দগুলোর যুগে কি সমাস হয়? অব্যয়ীভাব সমাস হয়। এবং একটাই কথা মনে রাখতে লাগবো, অব্যয়ীভাব সমাস হবে মানে পূর্ব পদে অব্যয় থাকবো, পূর্ব পদে বা পূর্ব পদটি অব্যয় পদ হবে সামান্যত, এটা থাকলেই অব্যয়ীভাব সমাস হবে। তারপরে আরেকটি সূত্র রয়েছে, আং মর্যাদা অভিবিধ্য। এর অর্থ হলো মর্যাদা অর্থাৎ সীমা, অভিবিধি অর্থাৎ ব্যাপ্তি অর্থে অব্যয় পদের সঙ্গে পঞ্চম্যন্ত পদের অব্যয়ীভাব সমাস হয়। কি বলছে সেটি? কি অর্থে? না মর্যাদা অর্থে অর্থাৎ সীমা অর্থে, অভিবিধি অর্থাৎ ব্যাপ্তি অর্থে। যদি কার সঙ্গে সমাস হয়ে থাকে? অব্যয় পদের সঙ্গে পঞ্চম্যন্ত পদের, পঞ্চম বিভক্তি অন্ত পদের সমাস হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। উদাহরণ, আমরণম, এর বিগ্রহ বাক্য কি হবে? আমরণাৎ। অন্যটি আজীবনম, আজীবনাৎ বা জীবনম যাবৎ, যাই বলো না কেন, এখানে পঞ্চম বিভক্তি রয়েছে এবং আ রয়েছে অব্যয় পদ, সেজন্য কি হচ্ছে? এখানে অব্যয়ীভাব সমাস রয়েছে।
এছাড়া নদীবাচকেন সুবন্তেন সাকম সংখ্যাবাচকস্য সুবন্তস্য অব্যয়ভাব সমাস হয়। নদীবাচক সুবন্তের সঙ্গে সংখ্যাবাচক সুবন্তের অব্যয়ভাব সমাস হয়। ফর এক্সাম্পল, পঞ্চানাম নদীনাম সমাহার পঞ্চনদম। এখানে কিন্তু তোমাদের আর কনফিউশন হবে না, সংখ্যা পূর্ব দ্বিগু আমরা পড়েছি, কিন্তু এখানে সংখ্যা পূর্বে থাকলেও কি হচ্ছে না, দ্বিগু সমাস হচ্ছে না। পঞ্চানাম নদীনাম সমাহার পঞ্চনদম, ত্রিশীনাম গঙ্গানাম সমাহার ত্রিগঙ্গম। অব্যয়ভাব সমাস, কিন্তু এখানে সংখ্যা থাকলেও কি হচ্ছে না, দ্বিগু সমাস হচ্ছে না। এভাবে আমরা দেখলাম অব্যয়ভাব সমাসে তিনটি নিয়ম আমরা আলোচনা করলাম। এসব আলোচনার মধ্যে সারাংশ হলো, অব্যয়ভাব সমাস হতে হলে সমস্ত পদের পূর্বে অব্যয়পদ থাকতে লাগে সামান্যতম, এর ছাড়া বিশেষ নিয়ম তো রয়েছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অন্যান্য সমাসগুলো আলোচনা করব। আশা করি তোমাদের সমাস পড়াশোনার জন্য এই আলোচনাটি সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ।